সেমিস্টার 1 এর অ্যাকাউন্টেন্সি ক্লাস নিতে। এর মধ্যেই তোমরা নিশ্চয়ই জেনে গেছো তোমাদের মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোচ্ছে, ফলে তোমরা অবশ্যই মাধ্যমিক রেজাল্টটা নিয়ে যথেষ্ট হয়তো চিন্তিত আছো, হয়তো ভাবছো যে কিরকম রেজাল্ট হবে। যাই হোক, ভালো পরীক্ষা দিয়েছো, আশা করব তোমরা সকলেই ভালো রেজাল্ট করবে এবং যথারীতি এতদিন ধরে তোমাদের যে কমার্সের ওপরে, বিশেষ করে অ্যাকাউন্টেন্সির উপর যে আমি ক্লাসগুলো নিয়েছি, সেই ক্লাসগুলো দেখে তোমাদের নিশ্চয়ই এতদিনে একটা ধারণা হয়ে গেছে যে কমার্স নিয়ে পড়বো এবং অবশ্যই অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটা রাখবো। চলো তাহলে অ্যাকাউন্টেন্সির যে সেমিস্টার 1 এর যে ক্লাস আগের দিন আমি নিয়েছিলাম, স্পেশাল পারপাস অফ বুকস, তারই আজকে সেকেন্ড পার্ট অর্থাৎ কন্টিনিউশন আমি করছি। এটা আগের দিনই ছিল, যেটা টপিকটা ছিল স্পেশাল পারপাস অফ বুকস, অর্থাৎ যেখানে আমরা যখন জার্নাল নিয়ে আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে জার্নালে সমস্ত ধরনের লেনদেনগুলো, সেটা ক্যাশে হোক বা ক্রেডিটে বা বাকিতে হোক, সবই লিপিবদ্ধ করা হয় বা রেকর্ড করা হয়। কিন্তু স্পেশাল পারপাসেস অফ বুকে যখন এর ফার্স্ট ক্লাসটা আমি নিয়েছিলাম, তোমাদের নিশ্চয়ই বলেছিলাম যে এখানে শুধুমাত্র বাকিতে যে সমস্ত লেনদেনগুলো হয়, অর্থাৎ যে সমস্ত পণ্যগুলো বা গুডসগুলো অন ক্রেডিটে কেনা হয়েছে বা বিক্রি করা হয়েছে বা ফেরত দেওয়া হয়েছে, মানে রিটার্ন করা হয়েছে, বা তুমি কাউকে সেল করেছো, সে তোমাকে রিটার্ন দিয়েছে, এই ধরনের যে নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে যে সমস্ত লেনদেনগুলো হয়েছে, সেগুলো যে বইতে লিপিবদ্ধ করা হচ্ছে, সেগুলো নিয়ে আজ আলোচ্য বিষয়। তা যথারীতি এর আগের ক্লাসে আমি পারচেস ডে বুক বা পারচেস বুক নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকে তারপরে যেটা ছিল, তোমাদের নিশ্চয়ই ক্লাসিফিকেশনটা মনে আছে স্পেশাল বুকসের, তার সেকেন্ড পার্ট ছিল কি সেলস বুক, অর্থাৎ বিক্রয় বই। তাহলে বিক্রয় বই কোনটা? অর্থাৎ যে বইতে আমরা কি করছি না, যে সমস্ত লেনদেনগুলোকে আমরা বাকিতে করেছি। ধরো বাকিতে কোনো পণ্য বিক্রি করেছি, তাহলে এই যে বাকিতে বিক্রি করলাম, এইগুলোকে যখন তার ডেট ওয়াইজ, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ সহ আমরা যে বইতে লিপিবদ্ধ করব, তাকে আমরা বলবো সেলস বুক বা বিক্রয় বই। এখানে কি বলছে দেখো, সেলস বুক কি বলছে, এ সেলস বুক, যার আরেকটা কি নাম রয়েছে, অলসো কল্ড দেখো অলসো কল্ড কি নাম আছে, সেলস ডে বুক। অর্থাৎ আমরা যে বইটাকে সেলস বুক বলছি, সেইটার আরেকটা নাম হচ্ছে দৈনন্দিন বিক্রয় বই, অর্থাৎ সেলস ডে বুক। কেন? যে লেনদেনগুলো হলো বা যে বিক্রয়গুলো বাকিতে হলো, সেগুলো হওয়ার সাথে সাথে আমরা এই বইতে লিপিবদ্ধ করছি। এছাড়া এর আরেকটা কি নাম রয়েছে, আউটওয়ার্ড ইনভয়েস বুক। এই আউটওয়ার্ড ইনভয়েস বুক, এটাও হচ্ছে সেলস বইয়েরই অপর আরেকটা নাম। এবার ইনভয়েস কি, এটা আমি আগে আলোচনা করেছি, আজকে আরেকবার আমরা রিক্যাপিচুলেট করে নেব। ইজ এ স্পেশাল জার্নাল, তার মানে এটা একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে করা হয়েছে। ইউজ ইন অ্যাকাউন্টিং টু রেকর্ড অল ক্রেডিট সেল অফ গুডস, এটা ভালো করে মনে রাখবে, অল ক্রেডিট সেলস অফ গুডস, অর্থাৎ এখানে শুধুমাত্র বাকিতে যে সমস্ত পণ্যগুলো বিক্রি করা হয়েছে, সেগুলোই কিন্তু লিপিবদ্ধ করা হবে। তাহলে আমরা খুব সহজেই এইভাবে ভাবতে পারি যে বইতে বাকিতে বাকিতে করা লেনদেনগুলো, বিশেষত যেগুলো পণ্য মানে গুডস, সেগুলোকে যখন তারিখের ক্রম অনুসারে উপযুক্ত বিবরণ সহ আমরা লিপিবদ্ধ করছি, তখন সেটাকে আমরা বলছি বিক্রয় বই বা সেলস বুক, যার অপর নাম কি হচ্ছে সেলস ডে বুক বা আউটওয়ার্ড ইনভয়েস বুক। এখন কি কি তার বৈশিষ্ট্য থাকতে পারে, অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা বুঝবো যেটা একটা সেলস বুক। কি কি বলছে দেখো, when goods are sold on credit, অর্থাৎ যখন বাকিতে বিক্রয় করা হয়েছে, this book is initially written down, অর্থাৎ যখনই আমাদের বাকিতে কোনো পণ্য আমরা বিক্রি করব, তখন আমরা প্রাথমিকভাবে এই বইতেই অর্থাৎ সেলস বুকে রেকর্ড করব। আর কি, ট্রানজাকশনস আর রেকর্ডেড ইন দিস বুকস বেসড অন কার উপরে, সাপোর্টিং ডকুমেন্টস। সাপোর্টিং ডকুমেন্টসটার নাম কি, যাকে আমরা বলি ইনভয়েস মানে চালান।
তাহলে এই যে কোনো একটা ডকুমেন্টের উপর বেস করে আমরা যে লেনদেনগুলোকে লিপিবদ্ধ করছি, অর্থাৎ যখন আমরা ধরো কোনো কিছু কিনতে গেছি তখন আমাদের কাছে কি একটা দেয়, একটা নিশ্চয়ই ক্যাশ মেমো দেয়, যেখানে আমাদের লিপিবদ্ধ থাকে, যেখানে তোমরা দেখেছো বই কিনতে গিয়ে বা কিছু কিনতে গিয়ে সেখানে যে বিলটা দিচ্ছে সেখানে তার কোয়ান্টিটি, কি কিনেছো তার একটা বিবরণ, কত দাম দিয়ে কিনেছো, কবে কিনেছো, কতটা তার মূল্য ছিল, একটা বিস্তারিত বিবরণ থাকছে। এইটাই হচ্ছে এক ধরনের ইনভয়েস, যাকে আমরা বলছি চালান। তাহলে এই যে চালান বা ইনভয়েসের উপরে বেস করে এটা একটা সাপোর্টিং ডকুমেন্ট, এই ডকুমেন্টের উপর বেস করে আমরা এই সেলস বইতে লেনদেনগুলো লিপিবদ্ধ করি। আর কি, সেলস অফ গুডস অর ফিক্সড অ্যাসেট ইন ক্যাশ আর নট রেকর্ডেড। দেখো, আর নট রেকর্ডেড, অর্থাৎ এখানে যদি ক্যাশে কোনো ট্রানজাকশন হয়ে থাকে, অর্থাৎ ক্যাশে যদি কোনো লেনদেন হয়ে থাকে, সেটা গুডস হতে পারে, সেটা ফিক্সড অ্যাসেট হতে পারে, কিন্তু এই ধরনের কোনো লেনদেন আমরা কিন্তু এখানে রেকর্ড করব না। তাহলে এখানে রেকর্ড বলতে কি হচ্ছে, শুধুমাত্র গুডস আর সোল্ড অন ক্রেডিট, বাকিতে করা লেনদেনগুলোই কিন্তু রেকর্ড হবে। আর কি বলছে, ইফ প্রপার্টি সোল্ড অন ক্রেডিট, অর্থাৎ যদি কোনো সম্পত্তি সেটা যদি আমাদের বাকিতে বিক্রি করা হয়, ইট ইজ নট রেকর্ডেড ইন দিস বুক, সেটাও কিন্তু আমরা এই বইতে লিপিবদ্ধ করব না। তাহলে কোথায় রেকর্ড করব, রেকর্ডেড ইন দ্য অ্যাকচুয়াল লেজার, অর্থাৎ এর যে অরিজিনাল যে খতিয়ান বা লেজারটা হয়েছে। এখন লেজার কি, এটা নিশ্চয়ই তোমাদের এই সেমিস্টার নেই বলে আমি অত ডিটেলস আলোচনা করছি না, এটা সেকেন্ড সেমিস্টারে তোমাদের আছে। অর্থাৎ জার্নালকে যদি আমরা একটা প্রাইমারি খাতা ভাবি, তাহলে তার যে ফাইনাল খাতা বা ফাইনাল রূপ ভাবতে পারো, সেটাই এক ধরনের লেজার। এটা একটা সিম্পল ওয়ে, যদিও লেজার এই ধরনের নয়, এটা তোমাদের বোঝার সুবিধার জন্য বলছি যে ভাবো লেজার মানে একটা ফাইনাল খাতা। তাহলে সেখানে আমরা কি করছি, যে যদি কোনো প্রপার্টি বা সম্পত্তি আমরা বাকিতেও বিক্রি করি, সেটাও কিন্তু এখানে লিপিবদ্ধ বা রেকর্ড করব না, তাহলে সেইটা চলে যাবে কোথায়, অ্যাকচুয়াল লেজারে। তাহলে এই যে ফিচার্স, এই ফিচার্স গুলো যদি আমাদের থাকে, তাহলে সহজেই আমরা বলতে পারবো এটা একটা সেলস বুক বা সেলস ডে বুক বা আউটওয়ার্ড ইনভয়েস বুক। এবার এসো, এই যে সেলস বুক বললাম, সেলস ডে বুক বললাম, রেকর্ড করতে বললাম, কিভাবে রেকর্ড হয়, তার তো নিশ্চয়ই একটা প্রফর্মা থাকবে। তোমরা এর আগে পারচেস বুক বা পারচেস ডে বুক দেখেছো, তার যে প্রফর্মা, অর্থাৎ তার যে একটা রূপরেখা, সেই প্রফর্মাতেই আমরা সেলস বইতে ব্যবহার করছি। কি কি ছিল ওখানে নিশ্চয়ই তোমাদের মনে আছে, যেখানে দেখো বলা আছে কি ডেট, অর্থাৎ এখানে কবে হয়েছিল সেলসটা বা ট্রানজেকশনটা, সেইটা রেকর্ড করব। কিভাবে রেকর্ড করব, ধরো গুডস সোল্ড অন ক্রেডিট অন 12 মার্চ 2026, তাহলে আমরা এখানে লিখব 2026 মার্চ 12, এই দিনে আমরা ধরো কাউকে কোনো পণ্য বিক্রি করেছিলাম বাকিতে, অর্থাৎ ধরো তুমি যাকে বিক্রি করেছো তার নামটা দেয়া থাকবে, ধরো গুডস সোল্ড টু রায় অ্যান্ড ব্রাদার্স, তাহলে তুমি এখানে লিখে দেবে এইভাবে, কি সেল করেছো সেখানে হয়তো বলা থাকলো 2 চেয়ার্স, কত দিয়ে বিক্রি করেছো, ধরো 1000 টাকা পার চেয়ার, তাহলে 2 চেয়ার্স অ্যাট দ্য রেট অফ কত করে, ধরো 1000 টাকা করে পার চেয়ারে দাম ছিল। এবার তুমি যখন বিক্রি করেছো বা সেল করেছো, যেহেতু এটা বাকিতে, তার মানে এখনই তুমি ক্যাশটা পাওনি, তাহলে ভবিষ্যতের জন্য তোমাকে এটা মনে রাখতে হবে বা একটা সাপোর্টিং ডকুমেন্টস লাগবে। ধরো যে চালানটা তুমি তাকে দিয়েছিলে বা ইনভয়েসটা দিয়েছিলে তার একটা নাম্বার ছিল, যেমন আমরা ক্যাশ মেমোর উপরে একটা নাম্বার পাই, ধরো সেই নাম্বারটা এইরকম থাকতে পারে, যেহেতু মার্চ মাসে হয়েছে, ধরো মার্চ
12, জাস্ট এটা একটা ইনভয়েসের নাম্বার আমি তোমার বোঝানোর জন্য দিচ্ছি। এলে এবার যখন এখান থেকে লেজারে পোস্টিং হবে তার পেজ নাম্বার কত, আপাতত এটা আমি দেখাচ্ছি না। ডিটেলস অর্থাৎ কি বিক্রি করেছো, দেখো 2 চেয়ার্স অ্যাট দ্য রেট অফ 1000 পার চেয়ার, তাহলে একটা চেয়ারের দাম 1000 টাকা, তাহলে দুটো চেয়ারের দাম কত হবে নিশ্চয়ই তোমরা জানো, মাল্টিপ্লাই করলে চলে আসছে 2000। এখন যদি এরকম হতো, আমি তোমাদের পারচেজ ডে বুকের সময় তোমাদের বলেছিলাম যে এক্ষেত্রে শুধুমাত্র ট্রেড ডিসকাউন্টটাই লেস হবে, বাকি যা এক্সপেন্সেস থাকবে সেগুলো সব আমরা অ্যাড করব। সেটা প্যাকিং হতে পারে, ফ্রেট হতে পারে, এনি জিএসটি হতে পারে, সেগুলো সবই কিন্তু আমরা প্লাস করব। ধরো এখানে যদি এরকম থাকতো যে ডিসকাউন্ট রয়েছে, ট্রেড ডিসকাউন্ট রয়েছে 10%, তাহলে অবশ্যই আমরা সেটা এখানে লেস করে দেখাতাম। ধরে নাও এটা 10% রয়েছে, তাহলে 2000 এর 10% নিশ্চয়ই তোমরা জানো 200, তাহলে আলটিমেটলি ফাইনাল রেজাল্ট কত দাঁড়ালো 1800। ঠিক এইভাবেই আমরা এইভাবে সেলস ডে বুকে যখন ট্রানজেকশন গুলো হবে অন ক্রেডিটে, তখন আমরা এইভাবে রেকর্ড করব। এরপরে আমি তোমাদের বিভিন্ন অঙ্কতে দেখাবো বা বিভিন্ন প্রবলেমে কি করে সেখানে আরো ট্রানজেকশন থাকলে কি করে পরপর রেকর্ড করতে হয় সেটাও আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো এখানেই চলে এসছে, এই স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ যে বলছিলাম যে একটা প্রবলেম বা একটা অঙ্ক তোমাদের আমি দেখাবো যেখানে একাধিক লেনদেন বা ট্রানজেকশন রয়েছে, সেটা এই সেলস ডে বুকে বা সেলস বুকে কি করে রেকর্ড করতে হয় সেইটাই আলোচনা হবে। একটু অঙ্কটা দেখে নাও, কারণ এই অঙ্কটা তোমাদের খাতায় রাখতে হবে, যার উপর বেস করে তোমরা দেখবে যে আমি কিভাবে সলভ করছি, তোমরাও সাথে সাথে একেবারে নিজেরাও করবে, তাহলে খুব সহজেই তোমাদের বুঝতে সুবিধা হবে। কি বলছে প্রবলেমটাতে দেখো, রেকর্ড দ্য ফলোইং ট্রানজেকশনস ইন এ সেলস ডে বুক অফ মেসার্স কৃষ্ণা ট্রেডার্স। তবু বলে রাখি, তোমাদের যেহেতু এমসিকিউ ধাঁচের কোশ্চেন হবে ফার্স্ট সেমিস্টারে, স্বাভাবিকভাবে তোমাদের এই ধরনের অঙ্ক করার হয়তো সুযোগ নেই, কিন্তু তোমাদের এমসিকিউতেও কিন্তু শর্ট টাইপের অঙ্ক আসবে, যেখানে এমন হতে পারে যে এই ধরনের 4টে ট্রানজেকশন দেখতে পাচ্ছ, এখানে 4টে ট্রানজেকশন হয়তো একটা ট্রানজেকশন দিল ধরো জুনের 3, এই যে জুন মাসের যে 3 তারিখের যে ট্রানজেকশন হয়েছে, তাহলে আলটিমেটলি নেট প্রাইস কত হলো, সেটা হলো 4টে অপশন দেওয়া থাকলো, তার মধ্যে অরিজিনালটা কোনটা বা সঠিক অ্যান্সারটা কোনটা হবে তোমাকে ক্যালকুলেট করে যেটা হবে সেটাতে তোমাকে ডাক করতে হবে। ফলে তোমাকে যদি এই কনসেপ্টটা ক্লিয়ার না থাকে তাহলে তুমি সেই এমসিকিউটাও অ্যাটেম্প করতে পারবে না। তাই আমি তোমাদের বোঝার সুবিধার জন্য, কারণ ইন ফিউচারে তোমাদের এগুলো করতে হবে, সেই জন্যই আমি এখানে ডিটেলসে তোমাদের আলোচনা করছি। তা অঙ্কটা একটু তোমরা এখান থেকে দেখে নাও, দেখে পারলে অঙ্কটা একটু খাতায় তোমরা একটা জায়গায় শর্টেই টুকে নাও, যাতে এরপরে আমি যখন অঙ্কটা করাবো স্লাইডটা তো সরে যাবে, তখন আমাদের এই অঙ্কটা দেখে করতে হবে। তবু একবার আমি অঙ্কটা পড়ে দিই তোমাদের বোঝার সুবিধার জন্য। 2022-তে কি হয়েছে, সোল্ড গুডস টু কুমার ভ্যারাইটি স্টোর্স, তাহলে এটা একটা নাম, কাকে বিক্রি করেছে, কুমার্স ভ্যারাইটি স্টোর্স কে, তাহলে এটা একটা নাম, এই নামটা আমাদের লিখতে হবে। কি সেল করেছি, 50 প্যাকেটস অফ সানফ্লাওয়ার অয়েল, অর্থাৎ এটা একটা আইটেম, 50 প্যাকেটস আমরা সোল্ড করেছি, প্রতিটা প্যাকেটের দাম কত 100, যার মধ্যে আমাদের কি আছে একটা ট্রেড ডিসকাউন্ট 10%, তাহলে এটা বোঝাই যাচ্ছে অন ক্রেডিটে হয়েছে, তাহলে জুন মাসের 3 তারিখে ট্রানজেকশনটা আমাদের সেলস ডে বুকে রেকর্ড করতে হবে। নেক্সট কি বলছে, সোল্ড টু রাধারানী স্টোর্স, আর একটা ট্রানজেকশন যেখানে আমাদের 40 প্যাকেটস অফ মাস্টার্ড অয়েল, সেটা আমরা বিক্রি করেছি কততে 150 টাকা পার প্যাকেট, এখানেও ট্রেড ডিসকাউন্ট রয়েছে, ফলে এটাও আমাদের রেকর্ড করতে হবে। জুন 11-এ কি বলছে, সোল্ড ইন ক্যাশ, আচ্ছা এখানে দেখো সোল্ড ইন ক্যাশ টু গুপ্তা এন্ড সন্স, গুপ্তা এন্ড সন্স একটা কোম্পানিকে আমরা কি করেছি 65 কেজি অফ সুগার এট দ্য রেট অফ 55 পার কেজি, কিন্তু এটা দেখো সোল্ড করলো যেহেতু ইন ক্যাশ বলা আছে, অর্থাৎ নগদে বিক্রি করেছি। আমি শুরুতেই বলেছিলাম যে এখানে কোন লেনদেন গুলো আসবে, অনলি গুডস সোল্ড অন ক্রেডিট, তাহলে যেহেতু ইন ক্যাশ নগদে বিক্রি করেছি, তাহলে এটা সরাসরি জার্নালে চলে যাবে,
তাহলে এটা ডে বুকে লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে এই ট্রানজেকশনটা কিন্তু আমরা যখন সেলস ডে বুক রেকর্ড করব তখন কিন্তু আনবো না। তাহলে এইটা পাশে আমি বোঝার সুবিধার জন্য আপাতত ক্রস করে রাখলাম, মনে রাখার জন্য যে এই ট্রানজেকশনটা কিন্তু আমরা আনবো না। নেক্সট, সোল্ড টু লক্ষ্মী ভান্ডার 30 টিনস অফ রেপসিড অয়েল, 200 পার টিন, অর্থাৎ রেপসিড অয়েল আরেকটা আইটেম যেখানে আমরা 30 টিনস, প্রতিটা টিনের হচ্ছে 200 টাকা করে তার কস্ট, সেখানে ট্রেড ডিসকাউন্ট আছে। এখানে দেখো এক্সট্রা একটা দেওয়া আছে, ফ্রেট ওয়াজ সেপারেটলি চার্জ 600, অর্থাৎ এখানে এক্সট্রা একটা এক্সপেন্সেস কথা বলে দিয়েছে যেটা হচ্ছে ফ্রেট। তাহলে এই হচ্ছে টোটাল প্রবলেম। নিশ্চয়ই তোমরা এতক্ষণ এই প্রবলেমের তোমাদের মতো করে খাতায় লিখে নিয়েছো। এখন আমরা এখান থেকে কি করে সলভ করতে হবে বা রেকর্ড করতে হবে সেলস ডে বুকে, সেটাই এবার দেখা যাক। তাহলে আসো এবার আমিও অঙ্কটাকে একটা জায়গায় শর্টে লিখে নিয়েছি, লিখে নিয়ে এবার তাহলে আমরা কোম্পানির আগে প্রথমে কার বইতে ছিল সেই বইটা আমরা লিখব। তাহলে এখানে এইভাবে লিখতে হবে, ইন দা বুকস অফ, কি নাম ছিল, এম এস কৃষ্ণা ট্রেডার্স, বইটা কি ছিল, সেলস বুক বা সেলস ডে বুক। সেলস বুকও লিখতে পারো, সেলস ডে বুকও লিখতে পারো। আচ্ছা, তারপরে আমাদের ট্রানজেকশনটা কি ছিল, 2022 কোন মাসে হচ্ছিল, জুন 3। কার কাছে আমরা বিক্রি করেছিলাম, কুমার ভ্যারাইটি স্টোর। তাহলে যার কাছে আমরা সেল করেছিলাম সেই নামটা লিখতে হবে। তাহলে কুমার ভ্যারাইটি স্টোর্স, কি বিক্রি করেছিলাম, 50 প্যাকেটস অফ সানফ্লাওয়ার অয়েল। তাহলে এখানে লিখে দিই 50, শর্টে লিখলাম 50 প্যাকেটস অফ, কি ছিল, সানফ্লাওয়ার অয়েল। কত করে দাম ছিল, এট দ্য রেট অফ 100 পার প্যাকেট। তাহলে 50টা প্যাকেট, প্রতিটা প্যাকেটের দাম কত করে ছিল, 100 টাকা করে। তাহলে মাল্টিপ্লাই করো, 5000, নিশ্চয়ই ট্রেড ডিসকাউন্ট ছিল অঙ্কে, তাহলে লেস কত পার্সেন্ট ছিল ট্রেড ডিসকাউন্ট, এট দ্য রেট অফ 10%। তাহলে 5000 এ 10% নিশ্চয়ই তোমরা জানো 500। এখানে তোমাদের কোনো এক্সপেন্সেস ছিল না, ফলে এখানে সহজে এটাকে সাবট্রাক্ট করে আমরা বাইরে নিয়ে গেলাম। এবার এইটুকুকে আমরা দাগ টেনে দিই। নেক্সট কি ছিল, জুন 6, কাকে বিক্রি করেছি, দেখো রাধারানী স্টোর্স। তোমরা একবার তোমাদের যেখানে অঙ্কটা লিখেছো একবার দেখে নাও, রাধারানী স্টোর্স কে কি বিক্রি করেছিলাম, দেখো অঙ্কে বলা আছে 40 প্যাকেটস অফ মাস্টার্ড অয়েল।
40 প্যাকেটস অফ মাস্টার্ড অয়েল কত করে দাম ছিল? @ 150 পার প্যাকেট। তাহলে আমাদের 40টা প্যাকেট ছিল, প্রতিটা প্যাকেটের দাম হচ্ছে 150 করে। তাহলে কত হচ্ছে? 6000। এরপরে তোমাদের কি ছিল? ট্রেড ডিসকাউন্ট ছিল অঙ্কে। তাহলে তোমরা আগে আমি বলে দিয়েছিলাম যে ক্ষেত্রে ট্রেড ডিসকাউন্টটা লেস হবে, বাকি যা থাকবে সব প্লাস হবে। তাহলে ট্রেড ডিসকাউন্টটা কত পার্সেন্ট আছে? @ 5%। তাহলে 6000 এর 5% কত হচ্ছে? লেস করলে 5700। তাহলে এটাও হয়ে গেল। আচ্ছা, নেক্সট আর একটা ট্রানজেকশন ছিল, নিশ্চয়ই তোমাদের মনে আছে, একটা ক্যাশ ট্রানজেকশন ছিল জুন 11-তে। ওখানে আমরা ক্রস করে রেখে দিয়েছিলাম, মানে ওটা ক্যাশ ট্রানজেকশন, তাই আমরা আনবো না। নেক্সট ট্রানজেকশনটা কত ছিল? জুন 17। দেখে নাও তোমাদের যেখানে অঙ্কটা লিখে রেখেছো সেখানে কাকে বিক্রি করেছিলাম? লক্ষ্মী ভান্ডার। লক্ষ্মী ভান্ডার কি বিক্রি করেছিলাম? দেখো, 30 টিনস অফ রেপসিড অয়েল। কত করে বিক্রি করেছিলাম? @ 200 পার টিন। তাহলে একটা টিনের দাম হচ্ছে 200, তুমি 300টা টিন বিক্রি করেছো, তাহলে মাল্টিপ্লাই করে দাও। এর উপরে নিশ্চয়ই ট্রেড ডিসকাউন্ট ছিল। তবে বলে রাখি, সবসময় যে ট্রেড ডিসকাউন্ট থাকবে এরকম কোনো কথা নেই। ট্রেড ডিসকাউন্ট না থাকলে তোমরা করবে না, পরের আইটেম যেরকম থাকবে সেটা করবে। লেস ট্রেড ডিসকাউন্ট কত ছিল? 10%। তাহলে 10% করলে এটার কত কত হচ্ছে? 600, 5400। আচ্ছা, এখানে একটা এক্সট্রা তোমাদের বলা ছিল ফ্রেট। আমি বলেছিলাম যে কোনো এক্সপেন্সেস থাকলে আমরা অবশ্যই সেটাকে অ্যাড করব। গাড়ি ভাড়া রয়েছে বা কুলি ভাড়া রয়েছে, ফ্রেট কত রয়েছে? ফিক্সড বলেই দিয়েছে তোমাদের 600। তাহলে তোমাদের কত হচ্ছে? এখানে তোমাদের হচ্ছে তাহলে 6000। এবার আমাদের কি করতে হবে? এই যে এগুলো বলে দিয়েছে, এই যে তিনটে আমাদের আলাদা আলাদা করে আমরা বের করলাম, এবার এইটা টোটাল করতে হবে। কত হচ্ছে? 16,200। তাহলে এটা কি বই ছিল? তোমাদের বলা ছিল সেলস ডে বুক। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা যখন জার্নাল করেছিলাম বা তার আগে যখন গোল্ডেন রুল পড়িয়েছিলাম, তখন বলেছিলাম কি সেলস কি অ্যাকাউন্ট? সেলস হচ্ছে অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স। তাহলে যেহেতু এটা সেলস অ্যাকাউন্ট, তাহলে আমরা, এটা কোন মাস ছিল? জুন মাস। জুনের মাসের লাস্ট ডেট হচ্ছে কত? 30। তাহলে এখানে আমরা এইভাবে লিখে দিতে পারি, সেলস অ্যাকাউন্ট কি হচ্ছে? ক্রেডিট। অর্থাৎ সেলস অ্যাকাউন্টে তাহলে আমাদের যেটা বাকিতে বিক্রি হয়েছিল
সেখানে আমরা কি করেছি, সেখানে টোটাল 16,200 আমরা সেলস ডে বুক থেকে আমরা পেয়েছিলাম। তাহলে এই হচ্ছে আমাদের সেলস ডে বুকে লেখা পদ্ধতি বা নিয়ম। তাহলে একটা ট্রানজেকশন আমরা আনলাম না, নিশ্চয়ই তোমাদের মনে আছে, সেটা হচ্ছে ক্যাশ ট্রানজেকশন বলে আমরা ডে বুকে আনিনি। সেটা আমরা যখন জার্নাল করেছি বা করব তখন আমরা সেখানে রেকর্ড করব। আর বাকি যেগুলো ছিল অন ক্রেডিট, সেই সেলস আইটেম গুলোকেই আমরা শুধুমাত্র এই সেলস ডে বুক বা সেলস বইতে রেকর্ড করলাম। এই হচ্ছে তোমাদের সেলস ডে বুক। তবে তোমাদের বলে দিই, এছাড়াও আমরা অ্যানালিটিক্যাল সেলস ডে বুক করতে পারি, মাল্টি কলামনার সেলস ডে বুক করতে পারি। অ্যানালিটিক্যাল বা সেলস মাল্টি কলামনার যে কলামনার সেলস ডে বুক, এগুলো কিছুই না, যে আইটেম গুলো রয়েছে সেই আইটেম ওয়াইজ আমরা কতগুলো ভাগে আলাদা করে দেখাবো। যেমন ধরো এখানে কি ছিল, এখানে একটা সানফ্লাওয়ার অয়েল একটা আইটেম ছিল, মাস্টার্ড অয়েল একটা আইটেম ছিল, রেপসিড অয়েল একটা আইটেম ছিল, ফ্রেট একটা আইটেম ছিল। অর্থাৎ আমরা যদি এটাকে কলমনার হিসাবে অর্থাৎ কলমনার সেলস ডে বুক দেখাতে চাই, তাহলে আমরা এই যে আইটেমগুলো বা ডেসক্রিপশনটা করলাম এখানে, তার সাথে আমরা আরো কতগুলো এক্সট্রা ভর করব বা কলম করব। সেই কলমে কি দেখাবো, একটা সানফ্লাওয়ার অয়েলের জন্য একটা কলম হবে, মাস্টার্ড অয়েলের জন্য একটা হবে, রেপসিড অয়েলের জন্য হবে, ফ্রেটের জন্য হবে। চলো এখন দেখে নিই এই সেম অঙ্কটাই যদি আমরা কলমনার ডে বুকে রেকর্ড করতে চাই তাহলে কিভাবে করব। এই অঙ্কটা তোমাদের সামনে রাখবে, তাহলে এখান থেকে তোমাদের খুব সহজেই বুঝতে পারবে যেটা করলাম জাস্ট সেখান থেকে আমরা আইটেম ওয়াইজ তার যে ঘর হচ্ছে সেই ঘরগুলোতে আমরা ট্রান্সফার করে দেবো, আর কিছুই না। যেটা বলছিলাম, তাহলে কৃষ্ণা ট্রেডার্স ছিল, কলমনার সেলস বুক, এই যে বলেই দিয়েছি কলমনার সেলস বুক। দেখো এখানে তোমাদের যেহেতু আইটেম গুলো আমি বলে দিয়েছিলাম, একটা সানফ্লাওয়ার ছিল, একটা মাস্টার্ড অয়েল ছিল, একটা রেপসিড অয়েল ছিল, আর একটা এক্সপেন্সেস ছিল ফ্রেট। তাহলে এই হচ্ছে আমাদের এক্সট্রা, এই পর্যন্ত আমাদের অলরেডি ছিল সেলস ডে বুকে। তার সাথে চারটে আইটেম আমাদের নতুন এসছে বলে সেই চারটে আইটেমের জন্য আমরা চারটে কলাম করেছি। এখন জাস্ট ওখানে যেভাবে রেকর্ড করলাম ঠিক একইভাবে এখানে রেকর্ড করব, আর আলাদা আলাদা আইটেমের জন্য যে অ্যামাউন্ট গুলো পাবো সেই ঘরগুলোতে আমরা রেকর্ড করব। দেখে নেওয়া যাক কিভাবে হচ্ছে। আচ্ছা অঙ্কটা একটু খেয়াল রাখবে, তাহলে চলো অঙ্কটা করি। কলমনার সেলস বুক বা কলমনার সেলস ডে বুক। তাহলে ডেট ছিল কত, 2022, আগের মতোই। জুন কত ছিল, 3। কাকে সেল করেছিলাম, কুমার ভ্যারাইটি স্টোর। তাহলে তোমরা এখানে লিখে দেবে কি সেল করেছিলে, ওখানে নিশ্চয়ই বলা ছিল 50 প্যাকেটস অফ সানফ্লাওয়ার অয়েল। কত করে দাম ছিল, এট দ্য রেট অফ 100 পার প্যাকেট। তাহলে একটা প্যাকেটের দাম 100 টাকা, তাহলে এরকম 50টা প্যাকেট রয়েছে, আমরা ডিটেলস এর ঘরে বসিয়ে দেবো। অঙ্কে যে ট্রেড ডিসকাউন্ট ছিল, হ্যাঁ ট্রেড ডিসকাউন্ট ছিল, তাহলে লেস ট্রেড ডিসকাউন্ট at the rate of 10%। তাহলে তাহলে এখানে কত হচ্ছে, আচ্ছা এখানে দেখো বলাই ছিল সানফ্লাওয়ার অয়েল, সানফ্লাওয়ার অয়েলের নিশ্চয়ই আলাদা ঘর আছে, সেখানেই আমরা তাহলে বসিয়ে দেবো। তা সানফ্লাওয়ার অয়েলে কত আসছে, 4500। দেখো মাস্টার্ড অয়েল বা রেপসিড অয়েলে কিন্তু বসালাম না,
আইটেমটা যেহেতু সানফ্লাওয়ার ছিল তাই সানফ্লাওয়ার ঘরেই বসালাম। তাহলে এইটুকু হয়ে গেল। নেক্সট আইটেম কততে ছিল? জুন 6 কি করেছিলাম? রাধারানী স্টোর্সকে বিক্রি করেছিলাম, সেল করেছিলাম। এটা তোমরা আগেই করে ফেলেছো অলরেডি। তাহলে রাধারানী স্টোর্স কি সেল করেছিলে? 40 প্যাকেট অফ মাস্টার্ড অয়েল। কত করেছিল? @150 পার প্যাকেট। তাহলে 150 পার প্যাকেট, 40 প্যাকেট ছিল, তার মানে তোমাদের এখানে 6000 হয়েছিল। ট্রেড ডিসকাউন্ট ছিল, হ্যাঁ ট্রেড ডিসকাউন্ট ছিল 5%। তাহলে 6000 এর 5% মানে 300। তাহলে অ্যামাউন্টের ঘরে কত আসছে? 5700। আচ্ছা এইটা দেখো, যেহেতু মাস্টার্ড অয়েল, তাহলে মাস্টার্ড অয়েলে আমাদের আলাদা ঘর হয়েছে, কলাম করেছি আমরা, সেখানে তাহলে আমরা বসিয়ে দিই। তাহলে রাধারানীর এটা হয়ে গেল। 11 তারিখের একটা ট্রানজেকশন ছিল, নিশ্চয়ই তোমাদের মনে আছে, ওটা ওখানেও বসাইনি। সেলস ডে বুক যখন নর্মাল সেলস ডে বুক অরিজিনাল সেলস ডে বুক করেছিলাম, ক্যাশ ট্রানজেকশনের জন্য আনিনি। তারপর নেক্সট আইটেম ছিল কবে? 17-এ কাকে বিক্রি করেছিলাম? লক্ষ্মী ভান্ডার। লক্ষ্মী ভান্ডারকে আমরা কি করেছিলাম? 30 টিনস অফ রেপসিড অয়েল। কত করে দাম ছিল? @200 পার টিন। তাহলে পার টিন ছিল 200, এরকম 30 টিন কিনেছিলাম, তার মানে মাল্টিপ্লাই করলে 6000। এটা ট্রেড ডিসকাউন্ট ছিল, কত পার্সেন্ট ছিল ট্রেড ডিসকাউন্ট? 10%। তাহলে এটা হচ্ছে 600, তাহলে 5400। এটা হচ্ছে রেপসিড অয়েল। রেপসিড অয়েলে দেখো আলাদা আমরা কলাম করেছি, সেই কলামে তাহলে বসিয়ে দেবো। আচ্ছা এই অঙ্কে তোমাদের নিশ্চয়ই মনে আছে একটা ফ্রেট ছিল, আমি বলেছিলাম সে যে কোনো এক্সপেন্সেস আমরা অ্যাড করব। তাহলে এখানেও আমরা অ্যাডটা করে দেবো। ফ্রেট তোমাদের কত ছিল? 600। তাহলে তোমাদের এখানে কত হলো? 6000। আচ্ছা যেহেতু এটা ফ্রেটে আমরা আলাদা কলাম করেছি, তাহলে কলামের ঘরে ফ্রেটের যে কলম আছে নির্দিষ্ট, সেখানে আমরা বসিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল। এরপর আমরা আগের মতোই যেরকম করেছিলাম, অর্থাৎ জুন 30-তে সেলস বুক, তাহলে আমরা টোটালটা করে সেলস অ্যাকাউন্ট, আমরা আগেই বলেছি এটা ক্রেডিট ব্যালেন্স, এরকম করে আমরা কলম ওয়াইজ টোটালটা করে দেবো। তাহলে এটা হচ্ছে এটা কত হয়েছিল তোমাদের মনে আছে? এটা তোমাদের 16200 হয়েছে। তার মানে এই চারটে কলামকে যদি আমরা টোটালও করি,
দেখবে তোমরা 16,200ই হবে। এই হচ্ছে আমাদের কলামনার সেলস বুক বা কলামনার সেলস ডে বুক। অর্থাৎ আমরা অ্যানালিটিক্যাল সেলস ডে বুক যদি করি তাহলেও কিন্তু আমরা ঠিক একইভাবে করব। অর্থাৎ যেখানে আমাদের কি করতে হবে, আইটেম ওয়াইজ, যেমন এখানে 3-4টে আইটেম আছে, সানফ্লাওয়ার আছে, রেপসিড অয়েল আছে, মাস্টার্ড অয়েল আছে, ফ্রেট আছে, তার জন্য আমরা আলাদা আলাদা কলাম করেছি। এইটাই হচ্ছে তোমাদের কলামনার সেলস বুক। এগুলো তোমাদের শেখানোর জন্য আমি এখানে আলোচনা করছি। এরপর কি আছে দেখি। আচ্ছা, এরপর আমরা আসবো পারচেস রিটার্ন বুক। অর্থাৎ আমরা যে কিনেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে যে গুডস পারচেস অন ক্রেডিট, তখন আমরা পারচেস ডে বুক বা পারচেস বইতে এনেছিলাম। কিন্তু যে জিনিসগুলো আমরা কিনছি সবসময় যে আমাদের মনের মতোই সেটাকে ডেলিভারি হবে নাও হতে পারে। দেখা গেল আমরা যতটা কোয়ান্টিটি চেয়েছিলাম, যখন আমার কাছে এসে পৌঁছালো জিনিসটা হয়তো তার তুলনায় কম পরিমাণে আসলো, অথবা যে কোয়ালিটি আমাকে দেখানো হয়েছিল যখন আমার কাছে আসলো ইনফিরিয়র কোয়ালিটি হয়ে গেল, অর্থাৎ কোয়ালিটি ঠিক আগের মতো সেম নেই। নানা কারণে হতে পারে যে আমি যতটা আইটেম কিনেছিলাম আমার কাছে যখন ডেলিভারি হলো তার সাথে মিলল না। তখন আমরা কি করব, যতটুকু আমাদের মনের মতো হলো না আমরা সেইটুকু জিনিস যার কাছ থেকে কিনেছিলাম তাকে ফেরত দিতে পারবো। এই যে আমরা তাকে ফেরত দিলাম সেইটাও তো একটা বইতে লিপিবদ্ধ করতে হবে বা রেকর্ড করতে হবে। সেই পারচেস বা ক্রয় করা আইটেমগুলোকে যখন আমরা রিটার্ন করে দিচ্ছি তখন যে বইতে লিপিবদ্ধ করা হবে ঠিক একইভাবে তারিখের ক্রম অনুসারে তার পূর্ণ বিবরণ সহ নির্দিষ্ট যে ডকুমেন্ট বা সাপোর্টিং ডকুমেন্ট তার উপর বেস করে যখন আমরা যে বইতে রেকর্ড করছি তাকেই বলা হচ্ছে পারচেস রিটার্ন বুক, বা এরই আর একটা নাম হচ্ছে রিটার্ন আউটওয়ার্ড বুক। দেখে নেওয়া যাক ডেফিনেশন কি বলছে বা এর মানেটা কি বোঝাচ্ছে। দেখো বলছে পারচেস রিটার্ন বুক কি, যার আরেকটা নাম তোমাদের কি বললাম, অলসো কল্ড রিটার্ন আউটওয়ার্ড বুক। কেন আউটওয়ার্ড বলছি, কারণ তুমি তো কিনেছিলে, এখন তোমার কাছ থেকে বাইরে চলে যাচ্ছে, সেই জন্য এর নাম হচ্ছে রিটার্ন আউটওয়ার্ড। তাহলে এটাও এক ধরনের স্পেশাল জার্নাল, সেই জন্য বলা হচ্ছে ইটস এ স্পেশাল অ্যাকাউন্টিং বুক। কি হয়, ইউজ টু রেকর্ড গুডস রিটার্ন টু সাপ্লায়ার্স, অর্থাৎ যে আমাকে দিয়েছিল, অর্থাৎ সাপ্লাই করেছিল, ডেলিভারি দিয়েছিল, আমি তার কাছে আবার সেটাকে রিটার্ন করে দিলাম, ফেরত দিয়ে দিলাম। বিভিন্ন কারণে হতে পারে। দেখো এখানে বলছে ডিউ টু ডিফেক্টস হতে পারে, ইনফিরিয়র কোয়ালিটি হতে পারে, এক্সেস কোয়ান্টিটি হতে পারে। অর্থাৎ এই সমস্ত কারণের জন্য আমরা যে জিনিসটা তার কাছ থেকে কিনেছিলাম তার কিছু অংশ হয়তো আমরা ফেরত দিয়ে দিলাম। এই যে ফেরত দিলাম এইটাই যে বইতে আমরা রেকর্ড করছি সেটাকে বলা হচ্ছে পারচেজ রিটার্ন বুক, বা যার অপর নাম হচ্ছে রিটার্ন আউটওয়ার্ড বুক। এবার এখানে কি কি ফিচার্স থাকলে আমরা বুঝবো না এটা একটা রিটার্ন আউটওয়ার্ড বইয়ের। কি বলছে, দিস ইজ দ্য ইনিশিয়াল রেকর্ড অফ রিটার্ন পারচেজ গুডস, অর্থাৎ যেখানে শুধুমাত্র ক্রয় করা পণ্য যাকে ফেরত দিয়েছি সেগুলোরই শুধুমাত্র ডেসক্রিপশন থাকবে। আর কি, ট্রানজেকশন আর রেকর্ডেড ইন দিস বুক বেসড অন দিস ডকুমেন্টারি এভিডেন্স। ডকুমেন্টারি এভিডেন্স এর এখানে নামটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেল ডেবিট নোট। যখন আমরা পারচেস বইতে লিখেছিলাম, সেলস ডে বুকে লিখেছিলাম, সেখানে নিশ্চয়ই তোমাদের মনে আছে এটা ছিল ইনভয়েস মানে চালান, কিন্তু এখানে কিন্তু আর চালান হবে না, যেহেতু এইটাকে আমরা ফেরত দিচ্ছি, অর্থাৎ যার কাছ থেকে আমি কিনেছিলাম তাকে আমি ফেরত দিচ্ছি। এই যে তাকে যে আমরা ফেরত দিলাম, অর্থাৎ আমি যখন তার কাছ থেকে কিনেছিলাম নিশ্চয়ই আমরা কি করেছিলাম, তাকে ডেবিট বা ক্রেডিট কিছু একটা তো করেছিলাম। কেন, তোমরা নিশ্চয়ই যখন জার্নালে করা হয়েছিল যে গুডস পারচেসড অন ক্রেডিট, তখন আমরা জার্নালটা কি করেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স। তাহলে তখন ক্রেডিটার্স কি হয়েছিল, ক্রেডিট হয়েছিল। তাহলে এখন যদি আমি তাকে কিছু জিনিস ফেরত দিয়ে দিই তাহলে ক্রেডিটার্সকে অটোমেটিক রিডিউস করতে হবে। তার মানে ক্রেডিটার্সকে রিডিউস করা মানে তখন সে ক্রেডিটে ছিল, এখন তাকে যদি কমাতে হয় তাহলে নিশ্চয়ই ডেবিট করতে হবে। এই যে আমরা সাপ্লায়ার্স বা ডেবিট অর্থাৎ ক্রেডিটার্সকে আমরা ডেবিট করলাম, কেন ডেবিট করলাম, তার কারণ কি, তার ব্যাখ্যাটা যে ক্যাশ মেমোতে
বা যে বিলে বা যে ডকুমেন্টের উপর বেস করে আমরা সেখানে লিপিবদ্ধ করছি সেটাই হচ্ছে ডেবিট নোট। সেই ডেবিট নোটে দেখো এখানে একটা ডেফিনেশন আমি বলেছি। এই ডেবিট নোট তাহলে কি? ইটস এ ডকুমেন্ট সেন্ট বাই এ বায়ার। কে দিচ্ছে? যে কিনেছিল, কারণ সেই তো ফেরত দিচ্ছে। কাকে ফেরত দিচ্ছে? টু এ সেলার, অর্থাৎ যাকে কাছ থেকে আমি কিনেছিলাম তা তাকে ফেরত দেব। কি কারণে? টু ইনফর্ম দ্যাট দ্য সেলার্স অ্যাকাউন্ট হ্যাজ বিন ডেবিটেড। ডেবিটেড মানে কি? এখানে রিডিউসড করা। কারণ আমি ওই যে বললাম, যখন আমি তার কাছ থেকে বাকিতে কিনেছিলাম তখন তাকে কি করেছিলাম? ক্রেডিট করেছিলাম। কারণ পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স বা সাপ্লায়ার্স, তাহলে তাকে এখন রিডিউসড করতে হবে। তাহলে তাকে অটোমেটিক ভাবে আমরা কি করতে হবে? ডেবিটেই বসাতে হবে। সেই জন্য এটাকে বলা হচ্ছে ডেবিট নোট। 3 নম্বরে কি বলছে? কি ফিচার্স থাকতে পারে? ইফ গুডস আর প্রপার্টি পারচেসড ইন ক্যাশ আর রিটার্ন, অর্থাৎ নগদে কিনেছিলাম সেটাও ফেরত দিচ্ছি, ইট ইজ নট রেকর্ডেড ইন দিস বুক। আমরা ফেরত দিলেই যে সবসময় এই বইতে লিখবো তা কিন্তু নয়। ওই যে প্রথম বলেছিলাম পারচেস বুকের ক্ষেত্রে বাকিতে কিনেছিলাম সেইটা যদি রিটার্ন করি একমাত্র সেটাই কিন্তু এখানে রেকর্ড করব। ক্যাশ আইটেম যদি কিনে সেটাকে যদি আমি ফেরত দিই তাহলে সেটা কোথায় রেকর্ড হবে? ক্যাশ বইতে বা নগদান বই, যেটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে পাবে। আর কি থাকতে হবে? when property purchased on credit, অর্থাৎ এবার কিন্তু প্রপার্টি কিনেছি, বাকিতেই কিনেছি, সেইটা যদি ফেরত হয় ইট ইজ নট রেকর্ড ইন দিস বুক। অর্থাৎ প্রপার্টি বাকিতে কিনলাম, একটা হয়তো কন্ডিশন ফুলফিল হলো, কিন্তু গুডস তো নয়, কিনেছি তো প্রপার্টি, সম্পত্তি, সেইটা কিন্তু এখানে রেকর্ড হবে না। সেটা রেকর্ড হবে কোথায়? সে আগের মতোই অ্যাকচুয়াল লেজারে। এবার এই যে রিটার্ন করলাম, সেলস বুক, পারচেস বুক, এইগুলোতে রেকর্ড করা তোমরা নিশ্চয়ই দেখেছো। এখন এই পারচেস রিটার্ন বইতে বা রিটার্ন আউটওয়ার্ড বইতে কি করে রেকর্ড করতে হয় ট্রানজেকশন, সেটা আমরা একটু দেখি। ধরো একটা প্রবলেম তোমাদের সামনে এরকম আছে, তোমরা একটু ভালো করে প্রবলেমটা দেখে নাও, দেখে খাতাতে একটু নোট করো, কারণ এটাও যখন আমি আবার আগের মতো যেভাবে সেলস বুকে রেকর্ড করেছিলাম এখানেও তোমাদের সেই প্রফর্মাতে কি করে রেকর্ড করতে হয় দেখাবো। তাহলে কি বলছে? ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স রাইট আ পারচেস রিটার্ন বুক। দেখো বলেই দিয়েছে পারচেস রিটার্ন বইতেই রেকর্ড করতে হবে। কার অফ মডার্ন ফার্নিচার হাউসেস। আচ্ছা, জুন 5 এ কি আছে? রিটার্ন টু জয় অ্যান্ড কোম্পানি, একটা কোম্পানির নাম বলেছে। 5 চেয়ার্স এট রেট অফ 800 ইচ, পেড ডিসকাউন্ট লেস। কেন আমরা এটাকে ফেরত দিলাম? দেখো বলেছে ডিউ টু ড্যামেজ ইন ট্রানজিট, অর্থাৎ পথের মধ্যেই সেটা কোনো কারণে হয়তো নষ্ট হয়ে গেছিল। অর্থাৎ যে চেয়ারটা কিনেছো তার হয়তো কোনো পার্টস ভেঙে গেছে, এই যে ড্যামেজ হলো পথের মধ্যে, এই কারণে আমরা হয়তো 5টা চেয়ারের মধ্যে হয়তো একটা চেয়ার, বা আমরা হয়তো 10টা চেয়ার কিনেছিলাম তার মধ্যে হয়তো 5টা চেয়ার আমাদের ফেরত দিতে হবে, সেটা তাহলে রেকর্ড করতে হবে। নেক্সট জুন 10 এ কি বলছে? রিটার্ন টু সাহা টেরার্স, অর্থাৎ এর কাছ থেকে কিনেছিলাম, সাহা টেরার্স এর কাছে এবার আমরা ফেরত দিচ্ছি 12 টেবিলস, প্রতিটার দাম 1000 ইচ। এখানেও ট্রেড ডিসকাউন্ট আছে। কেন ফেরত দিতে হলো? ডিউ টু নট অ্যাকর্ডিং টু অর্ডার, অর্থাৎ আমার যেরকম আমি অর্ডার তার কাছে দিয়েছিলাম সেই অনুযায়ী সে কিন্তু আমাকে পণ্যটা বা টেবিলটা পাঠায়নি, সেই কারণে আমি 12টা টেবিল তাকে রিটার্ন করে দিলাম, তাহলে এটাও রেকর্ড করতে হবে। আর কে রিটার্ন টু দিল্লি ফার্নিচার হাউস, এর কাছ থেকে আমরা নিশ্চয়ই আলমারি কিনেছিলাম, এরকম দুটো আলমারি, প্রতিটার দাম 8000 টাকা করে, আমরা ফেরত দিচ্ছি ডিউ টু পার্শিয়ালি ড্যামেজ, অর্থাৎ ওই আলমারি বা আলমিরা গুলো হয়তো কিছু অংশ আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, ড্যামেজড হয়েছে, সেই পার্শিয়ালি ড্যামেজ হওয়ার জন্য আমরা সেটাকে ফেরত দিয়েছি। এই যে রিটার্ন করলাম, এই রিটার্ন করা আইটেম গুলোই এবার আমরা কি করে পারচেজ রিটার্ন বইতে রেকর্ড করব সেটা এবার একটু দেখে নিই। তোমরা নিশ্চয়ই এতক্ষণে খাতাতে নোট করে ফেলেছো অঙ্কটা, এবার চলো একসাথে করি। আমিও একটু দেখে নিই অঙ্কটা, যেখানে অঙ্কটা আমার কাছে তোমাদের মতোই লিখে রাখতে হবে, যেখান থেকে আমরা অঙ্কটা সলভ করতে হবে। চলো, এইটা হচ্ছে পারচেজ রিটার্ন বইয়ের
প্রফর্মা আগের মতোই, পারচেস বুক, সেলস বুকের মতো, শুধু নামটা চেঞ্জ হয়ে গেছে। দেখো এখন কিন্তু আর পারচেস বুক নেই, হয়ে গেছে পারচেস রিটার্ন বুক। তাহলে অঙ্কটা দেখা যাক। কার কাছ থেকে বলা আছে? মডার্ন ফার্নিচার হাউস। তাহলে ডেটটা বসানো যাক। কত ছিল? 2025 জুন কত তারিখ ছিল? 5 তারিখ। কাকে কাকে রিটার্ন করলাম আমরা? নিশ্চয়ই তোমাদের কাছে লেখা আছে, জয় অ্যান্ড কোম্পানি। কটা? 5টা চেয়ার ছিল। কত করে দাম ছিল? at the rate of 800 পার চেয়ার। তাহলে দাম কত হবে? নিশ্চয়ই তাহলে কত হচ্ছে? 4000 টাকা। এখানে ট্রেড ডিসকাউন্ট ছিল কি? হ্যাঁ ছিল, লেস আগের মতোই। কত পার্সেন্ট ছিল? 10%। আচ্ছা, এখানে ড্যামেজ বা কি হয়েছিল, কি কারণে রিটার্ন হলো, সেটা তোমাদের লিখতে হবে। এটা রিমার্কসের ঘরেও করা যেত। অনেক জায়গাতে হয়তো তোমরা দেখবে রিমার্কস বলে একটা আলাদা কলাম পড়েছে, সেখানে কি কারণে রিটার্ন হয়েছে সেটা লেখা আছে। এখানে যেহেতু সেটা নেই, তাহলে আপাতত আমার এখানেই লিখে দিতে হবে। ফাইভ চেয়ার্স আচ্ছা, তাহলে এখানে কি কারণে ফেরত দিলাম? তোমাদের নিশ্চয়ই লেখা আছে, ড্যামেজ ইন ট্রানজিট, অর্থাৎ পথের মধ্যে নষ্ট হয়ে গেছিল, এই কারণে আমরা জাস্ট এখানে কস্টটা উল্লেখ করলাম। লেস ট্রেড ডিসকাউন্ট ছিল, কত পার্সেন্ট ছিল ট্রেড ডিসকাউন্ট? 10%। তাহলে কত হচ্ছে? 3600। তাহলে এটা হয়ে গেল। নেক্সট ডেট কত আছে? জুন 10। তোমরা তোমাদের অঙ্কটা একটু দেখে নাও। কাকে রিটার্ন করেছিলাম? সাহা টেরাস। কি বিক্রি করেছিলাম? 12 রিটার্ন করেছিলাম, 12 টেবিলস। কত করে দাম ছিল? 1000 পার টেবিল। তাহলে কত হচ্ছে? 12,000 দেখে নাও। ট্রেড ডিসকাউন্ট ছিল কি? ট্রেড ডিসকাউন্ট ছিল 15%। তাহলে 15% যদি হয়, তাহলে 12,000 50% মানে 1800। তাহলে এখানে কত হচ্ছে? 10,200। নেক্সট কত ছিল ডেট? জুন 15। কাকে করেছিলাম? দিল্লি ফার্নিচার। এখানে দুটো আলমিরা ছিল, at the rate of, প্রতিটার দাম কত ছিল? 8,000। তাহলে যত হলো 16,000।
এর উপরে দেখে নাও ট্রেড ডিসকাউন্ট ছিল কিনা। ট্রেড ডিসকাউন্ট, আচ্ছা এটা কি কারণে ড্যামেজ হয়েছে সেটা লিখে দিতে হবে। এটা পার্শিয়ালি ড্যামেজ ছিল, এই কারণে আমরা এটাকে ফেরত দিয়েছি। আচ্ছা এখানেও তাহলে একটা ড্যামেজের নট অ্যাকর্ডিং টু অর্ডার এখানে লিখে দিতে হবে। তাহলে এখানে আমি ছোট করে লিখে দিচ্ছি, নট অ্যাকর্ডিং টু অর্ডার, এই কারণে আমাদের ওটা রিটার্ন হয়েছিল। আচ্ছা এটা পার্সিয়ালি ড্যামেজ হলো। এর উপরে তোমাদের ডিসকাউন্ট ছিল, ট্রেড ডিসকাউন্ট কত পার্সেন্ট ছিল? 10%। তাহলে নিশ্চয়ই এটা 10% করলে আসবে কত? 1600। তাহলে তোমাদের এখানে কত আসছে? 14,400। এবার এই যে তিনটে প্রাইস আসলো, এই তিনটেকে আমাদের নিশ্চয়ই টোটাল করতে হবে। তাহলে কত হচ্ছে? 28,200। এটা কোন মাস ছিল? জুন মাস। জুন মাসে মানে হচ্ছে 30। আচ্ছা এটা কোন বই ছিল? পারচেজ রিটার্ন। তোমাদের নিশ্চয়ই মনে আছে পারচেজ অ্যাকাউন্ট কি ব্যালেন্স ছিল? ডেবিট ব্যালেন্স। তাহলে পারচেজ রিটার্ন কি হবে? নিশ্চয়ই সিআর বা ক্রেডিট ব্যালেন্স। তাহলে আমরা এখানে করব রিটার্ন আউটওয়ার্ড বা পারচেজ রিটার্ন। পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট কি হচ্ছে বা রিটার্ন আউটওয়ার্ড, এটা ক্রেডিট হচ্ছে। এই হচ্ছে আমরা পারচেজ রিটার্ন বইতে যে ট্রানজাকশন গুলো হয়েছিল সেইগুলোকে আমরা এখানে রেকর্ড করলাম। এইভাবে আমরা যদি যেটা সেল করেছি সেটাও হয়তো কোনো কারণে ফেরত আসতে পারে, সেইটাকে আমরা কি বলবো? সেলস রিটার্ন বুক বা রিটার্ন ইনওয়ার্ড বুক। এবার দেখি সেইটা কিরকম। এসে গেছে সেলস রিটার্ন বুক, অর্থাৎ এবার আমরা বিক্রি করেছি ঠিক আগের মতোই। আমি কিনেছিলাম, আমার মনের মতো হয়নি, কিছু জিনিস ফেরত দিয়েছি। ঠিক একইভাবে এবার আমি সেল করেছি, তোমার হয়তো পছন্দ হয়নি, তুমি কিছু অংশ হয়তো আমাকে ফেরত দিয়েছো, তাহলে সেইটাও কোনো না কোনো বইতে রেকর্ড করতে হবে। ঠিক একইভাবে তারিখ অর্থাৎ ডেট ওয়াইজ তার পুরো ডেসক্রিপশন বর্ণনা সহ সাপোর্টিং ডকুমেন্টস। তখন মনে আছে সাপোর্টিং ডকুমেন্টস কি নাম বলেছিলাম? ডেবিট নোট। এখানে যে সাপোর্টিং ডকুমেন্টস সেটার নাম হচ্ছে কি? ক্রেডিট নোট। তাহলে এইরকম সাপোর্টিং ডকুমেন্টস এর উপর বেস করে যে বইতে আমরা বিক্রয় করা জিনিস যেটা ফেরত এসেছিল সেটাকে যখন লিপিবদ্ধ করছি যে বইতে, সেটাকেই বলা হচ্ছে সেলস রিটার্ন বুক। যার আরেকটা নাম রয়েছে যেটাকে আমরা বলছি কি? রিটার্ন ইনওয়ার্ড বুক। অর্থাৎ যেটা আগে ছিল কি রিটার্ন আউটওয়ার্ড, সেটা এখন হয়েছে রিটার্ন ইনওয়ার্ড। কারণ ইন কেন বলছি? আমি বিক্রি করেছিলাম, আমার কাছে চলে গেছিল, এবার তুমি আমাকে আবার ফেরত দিচ্ছ, তাহলে আমার কাছে আসছে, তাহলে আমার কাছে আসছে সেই জন্য এটা ইনওয়ার্ড। যখন রিটার্ন পারচেস থেকে রিটার্ন হয়েছিল তখন আমরা করেছিলাম কি রিটার্ন আউটওয়ার্ড, মানে আমার কাছ থেকে চলে যাচ্ছিল। তাহলে ডেফিনেশনটা একটু দেখে নেওয়া যাক। কি বলছে? সেলস রিটার্ন বুক, যার আরেকটা নাম কি অলসো কল রিটার্নস ইনওয়ার্ড বুক। এটাও ইজ এ স্পেশাল অ্যাকাউন্টিং বুক। নিশ্চয়ই তোমরা জানো স্পেশাল জার্নাল বুকস ইউজ টু রেকর্ড গুডস রিটার্ন বাই কাস্টমার। অর্থাৎ এবার যাকে আমি বিক্রি করেছিলাম তাকে কি বলে? কাস্টমার। সে এবার আমাকে ফেরত দিচ্ছে, সেইগুলোকে এখানে শুধুমাত্র রেকর্ড করা হবে। কেন সে ফেরত দিচ্ছে? এই আগের মতোই, ডিউ টু ডিফেক্টস, অর্থাৎ যে জিনিসটা আমি তাকে দেখে পাঠিয়েছিলাম কোনো কারণে হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে, ড্যামেজড হয়েছে, হয়তো কোয়ালিটিটা আগের মতো ছিল না, ইনফিরিয়র কোয়ালিটি হয়েছে, বা রং আইটেম অর্থাৎ যেটা পাঠানোর কথা সেটার জায়গায় হয়তো অন্য কোনো আইটেম চলে গেছে কয়েকটা, সেই আইটেম গুলোকে সে আমাকে স্বাভাবিকভাবে ফেরত দেবে। এই সমস্ত কারণগুলোর জন্যই সেলস রিটার্ন হয়ে থাকে। এরও ফিচার্স গুলো একটু দেখে নিই। দিস ইজ দ্য ইনিশিয়াল রেকর্ড অফ রিটার্ন সোল্ড গুডস। অর্থাৎ যে পণ্যগুলো আমার কাছে ফেরত আসলো
সেইগুলোকে একেবারে প্রাইমারি অর্থাৎ ইনিশিয়ালি রেকর্ড করার বই হচ্ছে কোনটা? সেলস রিটার্ন বুক। ডকুমেন্টের কি সাপোর্টিং ডকুমেন্টস হচ্ছে ক্রেডিট নোট। তো ক্রেডিট নোটটা কি দেখো এখানে বলে দিয়েছি, এ ক্রেডিট নোট ইজ এ ডকুমেন্ট ইউজড বাই এ সেলার, অর্থাৎ আগে ছিল কে? বায়ার, যেটা ডেবিট নোট। এখানে হচ্ছে কে ইউজ করছে? বাই এ সেলার। কাকে দিচ্ছে? টু বায়ার। কেন? টু ইনফর্ম দ্যাট দ্য বায়ার্স অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড। কেন? আমি যখন সেল করেছিলাম তোমাকে, তখন তোমাকে কি করেছিলাম? ডেবিট করেছিলাম। এখন তোমাকে যদি রিডিউস করতে হয়, নিশ্চয়ই তোমাকে তাহলে ক্রেডিট করতে হবে। ঠিক একইভাবে সেলার কি করছে? বায়ারকে, অর্থাৎ তাকে তো সে বিক্রি করেছিল, স্বাভাবিকভাবে সে তাকে ডেবিট করেছিল। এবার তাকে তো জানাতে হবে যে তোমার এই কারণের জন্য যে পণ্যগুলো ফেরত আসলো, তার কি কারণে ফেরত আসলো সেটা যেমন লিখছি, সেই রকম ভাবে তার যে ভ্যালুটা সেটাও তো রিডিউসড হলো। রিডিউসড করতে গেলে আমাকে কি করতে হবে? সে তখন ডেবিটে ছিল, তাহলে অটোমেটিক ভাবে তাকে যদি রিডিউসড করতে হয় তাহলে ক্রেডিটে বসাতে হবে। সেই জন্য বলা হচ্ছে ইনফর্ম দ্যাট দ্য বায়ার্স অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড। তার মানে ক্রেডিটেড এখানে হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি রিডিউসড, মানে কমিয়ে দিচ্ছি। এইটা যে রিসিভে অর্থাৎ যে রসিদে লেখা থাকবে বা মেমোতে লেখা থাকবে সেটা হচ্ছে ক্রেডিট নোট। আর কি রেকর্ড করবো না এখানে? ইফ গুডস অর প্রপার্টি সোল্ড ইন ক্যাশ, অর্থাৎ যদি বাকিতে বিক্রি হয় সেটাও যদি রিটার্ন আসে সেটা কিন্তু কখনোই রেকর্ড হবে না। সেটা গুডস হোক, প্রপার্টি হোক, যেহেতু ক্যাশ আইটেম আমরা এখানে রেকর্ড করব না। আর প্রপার্টি সেটা যদি অন ক্রেডিটও বিক্রি হয় সেটাও যদি রিটার্ন আসে সেটাও কিন্তু এই বইতে লিখবো না, সেটা আগের মতোই আমরা কোথায় লিখবো? অ্যাকচুয়াল লেজারে। তাহলে এটা হচ্ছে সেলস রিটার্ন বুক। পারচেজ রিটার্ন বইতে আমরা দেখিয়েছি কি করে রেকর্ড করতে হয় বিভিন্ন ট্রানজেকশন গুলো। এবার তাহলে আমরা একটু দেখে নিই যে সেলস রিটার্নের যে সমস্ত আইটেম পাবো সেই আইটেম গুলোকে আমরা কিভাবে সেলস রিটার্ন বইতে রেকর্ড করব। তবে এখানেও বলে রেখি, যদি আইটেম ওয়াইজ আমরা আলাদা করতে চাই কলাম গুলোকে, তাহলে সেলস ডে বুকের জায়গায় সেলস রিটার্ন ইনওয়ার্ড এই বইগুলোর জায়গায় আমরা কি করব? অ্যানালিটিক্যাল সেলস ডে বুক, অ্যানালিটিক্যাল বা কলমনার সেলস ইনওয়ার্ড বুক। তাহলে সেক্ষেত্রে আমরা আইটেম ওয়াইজ তার বিভিন্ন কলাম করব, সেখানে আইটেম গুলোকে আমরা রেকর্ড করব। আর না হলে একই রকম ভাবে অর্ডিনারি বই আগের মতোই লিপিবদ্ধ হবে বা রেকর্ড হবে। যেমন এখানে একটা প্রবলেম এসে গেছে আমাদের হাতে, রেকর্ড দ্য ফলোইং ট্রানজেকশন অফ এ সেন অ্যান্ড কোম্পানি কলকাতা ইন দ্য সেলস রিটার্ন বুক, অর্থাৎ বলেই দিচ্ছে কোন বইতে রেকর্ড করা হবে? সেলস রিটার্ন বই। তাহলে সেলস রিটার্ন বুকে আমরা নর্মাল যেমন করি পারচেস রিটার্নের ক্ষেত্রে সেরকম ভাবে রেকর্ড করতে পারি। যদি আমি এইটাকেই ভাবি যে একেবারে আমি এটাকে অ্যানালিটিক্যাল সেলস রিটার্ন বই করব বা কলমনার সেলস রিটার্ন বুক করব, তাহলে আইটেম ওয়াইজ আমরা বিভিন্ন কলাম করব, সেখানে রেকর্ড করব। তোমরা আপাতত এই অঙ্কটাকে একটু খাতায় লিখে নাও, কারণ এই অঙ্কটা তোমাদের সামনে থাকলে বুঝতেও সুবিধা হবে এবং করতেও সুবিধা হবে। একবারে আমার সাথে সাথে তোমরা করে নেবে, কারণ এখানে নতুন বেশ কিছু আইটেম দেখতে পাচ্ছি, যেমন আইজিএসটি, প্লাস আইজিএসটি এটা আমাদের করতে হবে। আচ্ছা, কি কারণে ফেরত দিয়েছো সেটাও বলা আছে, বিং নট অ্যাকর্ডিং টু অর্ডার। তাহলে সেটা আমরা যখন অর্ডারের অর্থাৎ ডেসক্রিপশনে লিখবো তখন আমরা লিখে দেবো যে কি কারণে ফেরত দিয়েছি। আচ্ছা, তারপর আমাদের কি আসছে? পরেরটাতে রিটার্ন করেছে, সেখানে আমাদের সিজিএসটি আছে, এসজিএসটি আছে। কেন ফেরত দিচ্ছি? এক্সেস ওভার অর্ডার। পরেরটা আমাদের বিশ্বাস আছে রিটার্ন, এখানে কি বলা আছে? এখানেও সিজিএসটি এসজিএসটি বলা আছে, আর ড্যামেজ কন্ডিশনের জন্য ফেরত এসছে। তাহলে এই আইটেম গুলোকে, যেগুলো আমি আন্ডারলাইন করে দিলাম, বিশেষ করে তোমরা খেয়াল রাখবে। এবার চলো আমরা এটাকে অঙ্কে বা প্রফর্মাতে কি করে রেকর্ড করতে হয় একটু দেখে নিই। এখানে সেলস রিটার্ন বুক বলা আছে। হয়তো আমি তখন ভেবেছিলাম যে তোমাদের সেলস বুক পর্যন্তই দেখাবো, তাহলে এই অ্যামাউন্ট ঘর পর্যন্ত রাখলেই হয়ে যেত। আচ্ছা, এইটা ক্রেডিট নোট নাম্বার, যেটা আগে ছিল ডেবিট নোট, অর্থাৎ রিটার্ন সেলস রিটার্নের জায়গায় যদি এটা পারচেজ রিটার্ন হতো তাহলে এটা হয়ে যেত ডেবিট নোট, তোমরা আগের অঙ্কে দেখেছো। আর এখানে যেহেতু জিএসটি আলাদা কলাম করেছি, তাহলে আমরা এটাকে সেলস রিটার্ন বই না বলে এরকম বলতে পারি অ্যানালিটিক্যাল সেলস রিটার্ন বুক বা কলমনার সেলস রিটার্ন বুক। চলো এবার আমরা দেখে নিই এখানে কি করে এগুলোকে রেকর্ড করতে হয়। অঙ্কটা হাতের কাছে রাখো, আমি অঙ্কটাকে রেখে
এবার চলো আমরা সলভ করে দেখি যে কি করে হচ্ছে। তাহলে সেন অ্যান্ড কোম্পানি তার নাম লেখা আছে, তাহলে এটা সেলস রিটার্ন বুক না লিখে আমরা এটাকে অ্যানালিটিক্যাল রিটার্ন সেলস রিটার্ন বুক বা কলামনার রিটার্ন বুকই লিখতে পারি। তাহলে ডেট কত ছিল? 2023 এপ্রিল কত তারিখ ছিল? 1 তারিখ। কে আমাদের রিটার্ন করেছিল? রায় অ্যান্ড কোম্পানি, যে কোম্পানিটা ছিল দিল্লিতে। কি রিটার্ন করেছিল? 200টা পেন। প্রতিটা পেনের দাম কত ছিল? 20 টাকা, অর্থাৎ 20 টাকা পার পেন। তাহলে আমরা ডিটেলস এর ঘরে বসিয়ে দিই। এখানে কি কারণে ফেরত এসেছিল নিশ্চয়ই তোমাদের ওখানে লেখা ছিল, মনে আছে? তোমরা একটু দেখে নাও অঙ্ক যেখানে লিখে রেখেছো, নট অ্যাকর্ডিং টু অর্ডার। এবার দেখো নিশ্চয়ই ট্রেড ডিসকাউন্ট ছিল। তবে বারে বারে বলে দিচ্ছি, ট্রেড ডিসকাউন্ট সবসময় থাকবে অঙ্কে, নাও হতে পারে। না থাকলে তোমরা পরের স্কিপ করে পরের যে আইটেমটা থাকবে সেটাকে করবে। কত পার্সেন্ট ছিল? 10%। তাহলে এটা 10% হলে তাহলে অ্যামাউন্টের ঘরে কত আসছে? আচ্ছা, এবার তোমাদের কি আসছে? তাহলে এইটাই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কিন্তু নেট অ্যামাউন্ট, এটা যেন খেয়াল থাকে যে নেট অ্যামাউন্টের ঘরে তাহলে আমরা এটা বসিয়ে দিই তোমাদের বোঝার সুবিধার জন্য। কারণ অঙ্কটাতে একটা জিএসটি ছিল, আমি বলেছিলাম ট্রেড ডিসকাউন্ট ছাড়া বাকি যা থাকবে এক্সপেন্সেস বা জিএসটি সব আমরা অ্যাড করব। জিএসটি কি ছিল এখানে? আইজিএসটি। কত পার্সেন্ট ছিল? 5%। তাহলে এই যে 3600 টাকার এটা 5%। তাহলে আমাদের কত হচ্ছে গ্রসের জায়গায়? তাহলে এই যে 180, এটা আইজিএসটি, আইজিএসটি তোমাদের দেখো আলাদা কলাম হয়েছে। তাহলে এখানে আমরা 180 টাকা বসিয়ে দিলাম। পরের আইটেমটা কত তারিখ ছিল? 5 তারিখ। কাকে বিক্রি করে, কার কাছে রিটার্ন এসেছিল? রায় অ্যান্ড কোম্পানি, যেটা ছিল কলকাতাতে। কি রিটার্ন এসেছিল? 500 পেন। প্রতিটা পেনের দাম কত ছিল? 30, অর্থাৎ 30 পার পেন। তাহলে কত হচ্ছে? 15,000। এখানে ট্রেড ডিসকাউন্ট মনে হয় ছিল না, এখানে কি কারণে রিটার্ন হচ্ছিল তোমাদের দেখে নাও, অঙ্কেতে লেখা ছিল এক্সেস ওভার অর্ডার, অর্থাৎ তোমাকে যে অর্ডার দেওয়া হয়েছে তার চেয়ে তুমি বেশি পাঠিয়েছিলে, সেই জন্য সে ফেরত দিয়েছিল। তাহলে এক্সেস ওভার অর্ডার, এইটা আমাদের অবশ্যই কিন্তু রিটার্নের ক্ষেত্রে লিখে দিতে হবে যে কি কারণে আমরা ফেরত দিচ্ছি। এটা রিমার্কসে যদি আলাদা ঘর করতাম বা কলাম করতাম সেখানে লিখলেও হতো। আর এখানে জিএসটি ছিল, দুটো জিএসটি ছিল এখানে, একটা সিজিএসটি ছিল। কত পার্সেন্ট ছিল? 6%। তাহলে 15,000 টাকার 6%। তাহলে এটা ছিল সিজিএসটি, সিজিএসটির ঘর আলাদা করেছি আমরা। তাহলে সিজিএসটি ঘরে আমরা বসিয়ে দিই। আচ্ছা, অঙ্কে এসজিএসটিও ছিল, এটা অবশ্যই একই হয়। তাহলে এটাও আমাদের 900ই হবে, অর্থাৎ 15,000 এর 6%। তাহলে এটা ছিল এসজিএসটি, তাহলে এসজিএসটির ঘর আমাদের এখানে রয়েছে। তাহলে আমাদের নেট প্রাইস এখানে ছিল কত? 15,000। তাহলে এটা টোটাল করলে কত হচ্ছে? 16,800।
নেক্সট আইটেম তোমাদের কততে ছিল? এপ্রিল 8। কাকে করেছিলাম? বিশ্বাস এন্ড সানস। এটা ছিল হাওড়াতে। 100টা পেন ছিল। কত করে দাম ছিল? 40 পার পেন। তাহলে এখানে হচ্ছে কত? 4000। এটা জিএসটি তোমাদের ছিল না, তাহলে জিএসটি বাদ দিয়ে আমরা করব। এখানে সিজিএসটি রয়েছে, তাহলে বলে রেখেছিলাম সিজিএসটি এসজিএসটি এগুলো সব তোমাদের প্লাস হবে। কত পার্সেন্ট ছিল? 5%। আচ্ছা, কি কারণে ফেরত দিয়েছে সেটা একটা লিখে দেওয়া দরকার ছিল, ড্যামেজ কন্ডিশন। তাহলে এখানে তোমরা লিখে দিও এটা ছিল ড্যামেজ কন্ডিশন। তাহলে 5% মানে সিজিএসটি ঘর তোমাদের করে রেখেছো, সিজিএসটি 200। তাহলে এসজিএসটি থাকবে নিশ্চয়ই, তাহলে এটা এসজিএসটি এটা অবশ্যই একই হয় 5%, অর্থাৎ সিজিএসটি যা হবে এসজিএসটি তাই হচ্ছে। তাহলে এসজিএসটি ধরো আমরা 200 বসিয়ে দেবো। এখানে কত হচ্ছে? 4400। নেট প্রাইসটা কত হচ্ছে? 4000। এবার আমাদের কি করব? এবারে আমরা কলম ওয়াইজ এটাকে প্লাস করে দেবো। তাহলে আইজিএসটি তে হচ্ছে 180, এখানে হচ্ছে 1100, অবশ্যই এটা একই হবে। এটা কত হচ্ছে? 22600। এটা কত হচ্ছে? এটা আমাদের হচ্ছে 4000, 5% তার মানে 200, তাহলে 4400। তার মানে এখানে তোমাদের হয়ে যাবে 24980। একটু দেখে নাও আমাদের এখান থেকে করলে এই কটাকে, অর্থাৎ আউটপুট, সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি ও নেট প্রাইস, এটা করলে টোটালটা করলে আমাদের কত আসবে? এর সাথে আমাদের টোটাল যে চারটে কলমের টোটাল এটা অবশ্যই আসবে 24980। অর্থাৎ এই হচ্ছে আমাদের সেলস রিটার্ন বুক, বা বলতে পারো কলমনার সেলস ডে বুক বা অ্যানালিটিক্যাল সেলস রিটার্ন যে বুক, সেটাতে রেকর্ড করা পদ্ধতি। আপাতত তোমাদের যে স্পেশাল পারপাস অফ বুকস তার যে ক্লাসিফিকেশন ছিল, তার প্রথম ফেজ যেগুলো ছিল নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখানে আলোচনা আমি আজকের মতো শেষ করলাম। এরপর তোমাদের যেটা থাকলো সেটা জার্নাল প্রপার, সেটা আমি অন্য কোনো ক্লাসে অবশ্যই আলোচনা করে দেব। ভালো থেকো।